একা ঘরের একা বধূ খাইতে বড় সুখ, মারতে গেলে ধরার নাই এই সে বড় দুঃখ। এটা আমাদের অঞ্চলের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ, এখনো অনেকের মুখে মুখে আছে। কোনো পরিবারে সেরকম পরিস্থিতি হলে এই কথাগুলি এখনো সবাই বলে। কি কারণে এই প্রবাদটা বললাম একটু পরেই বুঝতে পারবেন। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কিছুদিন যাবৎ লক্ষ্য করছি, কথা বলতে গেলে গলাটা যেন ধরে আসে। মনে হচ্ছে যেন কথা বলার সময় গলাটা কিরকম ভারী হয়ে যায় আর স্বরটা ভালোভাবে বোঝা যায় না। কি কারণে এমন হচ্ছে ভগবানই জানেন। আমাদের অঞ্চলের ওই প্রবাদটা কেন বললাম এখন বলছি। এখন সকাল 9:30 কি 10টা বাজে। কিছুক্ষণ আগে উনি বাজার থেকে ট্যাংরা মাছগুলো এনেছিলেন। মাছগুলো আনার সাথে সাথে আমি ছাঁকনিতে করে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি, কারণ ট্যাংরা মাছে অনেক পিচ্ছিল ভাব থাকে, এটা এমনিতেই কাটা যায় না। ধুয়ে রাখাতে মাছগুলি কাটতে ভালো লাগছে। ছাইও আছে ঘরে, দেখা যাক কয়েকটা কেটে নেই, তারপর প্রয়োজন হলে ছাই আনতে হবে। মনে হচ্ছে অনেক পিচ্ছিল, ছাই লাগবেই। কয়েকটা মাছ আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব, বাকিগুলো পরে কাটবো। মাছগুলো এমনিতেই তাজা আছে। কয়েকটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এখন লবণ মাখিয়ে রেখেছি। রান্নার আগে আবারও ভালো করে ধুয়ে নেব। রান্নার জন্য সবজি কেটে নিচ্ছি। শুধু ঝিঙে আলু দিয়ে ট্যাংরা মাছের একটা তরকারি করব। আমাদের এখানে রাস্তার উপরে খোলা জায়গায় সকালবেলায় মাছের একটা বাজার বসে। ওই বাজার থেকে উনি হাঁটতে গিয়ে এই মাছগুলি এনেছিলেন। মাছগুলি খুব সুন্দর, তাই এনেছিলেন। মাছগুলি রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ছাতু আর কাঁঠাল খেয়েছেন। এরপরে রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিছুক্ষণ আগে ফোন দিয়েছেন, বাস ছেড়ে দিয়েছে। একটা বিশেষ কাজে ওনাকে বাড়িতে যেতেই হবে। ভাবছিলাম আমি সহ যাব, আবার ছেলেটার কথা চিন্তা করে যাই নাই। আমি চলে গেলে ছেলেটার খাওয়া দাওয়ার অনেক সমস্যা হয়। আগে তো অফিসের ক্যান্টিনে খেত, এখন খায় না, কারণ ওইসব খাবার খেয়ে খেয়ে শরীরটা অনেক ফ্যাটি হয়ে গেছে। তার জন্য ওই খাবার এখন আর খায় না। ঘরে যা রান্না করি একটু খেয়ে যায় আর রাতে এসে খায়। এই জন্যই আমি যাই নাই। ওনার ব্যাগপত্র আগেই গুছিয়ে রেখেছিলাম, তাই যাওয়ার সময় তেমন ঝামেলা হয় নাই। যেগুলি পরে যাবে ওগুলি বাইরে রেখেছি, বাকিগুলো ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। গতকাল ছাতু তৈরি করেছিলাম, মেয়ের জন্য কিছুটা ছাতু দিয়েছি আর নাতি নাতনিদের জন্য লবণ দিয়েছি। চৈত্র সংক্রান্তিতে লবণ তৈরি করেছিলাম। লবণগুলো রোদে শুকিয়ে মচমচে করে রেখেছি, ওদের জন্য কিছুটা দিয়ে দিলাম। রুমার জন্য রেখেছি, কয়েকদিন পর রুমা আসবে ঢাকায়, ওর একটা পরীক্ষা আছে, তার জন্য ঢাকায় আসতে হবে। সবজি কাটতে কাটতে ভাবছি, উনি তো চলে গেলেন 5-6 দিনের জন্য। এখন এই কয়দিন আমি একা কি করে ঘরে থাকবো। পার্থও থাকে অফিসে, 11টা-12টার দিকে বের হয়ে যায়, আসতে আসতে রাত 12টা বাজে কোনো সময়। কারণ রাস্তায় অনেক জ্যাম থাকে। 8টা-9টার সময় বের হলেও জ্যামের কারণে আসতে পারে না। 30-40 মিনিটের রাস্তায় 3 ঘন্টাও লেগে যায় কখনো কখনো। এই জন্যই সবজি কাটতে কাটতে ওই কথাটাই মনে পড়ে গেল, আমাদের অঞ্চলের সেই প্রবাদটা, একা ঘরের একা বধূ খেতে বড় সুখ, মারতে গেলে ধরার নাই এই সে বড় দুঃখ। চারিদিকে প্রচুর শব্দ, শোঁ শোঁ, ভোঁ ভোঁ, এইসব শব্দ আছেই। যেমন আগের দিনে বেশিরভাগ পরিবারগুলো যৌথ ছিল। কোনো কোনো পরিবারে দেখা যেত ছেলেকে বিয়ে দিলে ওই বৌমা একসাথে থাকতে চাইতো না, বৌমার ভালো লাগতো না যৌথ ফ্যামিলি। ও চাইতো যে স্বামী নিয়ে ছোট্ট একটি সংসার পাতবে, ওখানে সুখে শান্তিতে থাকবে। কিন্তু একটা সময় দেখা গেল স্বামীর সাথে কোনো একটা বিষয় নিয়ে বনিবনা হচ্ছে না, তখন স্বামী যদি মারধর করে, ধরার মতো কেউ, মানে বাধা দেওয়ার মতো কেউ তখন থাকে না। এই কারণেই মনে হয় এই প্রবাদটা
এখনও প্রচলিত আছে। আগের দিনে তো এইসবই চলতো। বেশিরভাগ ফ্যামিলিতে কোনো একটা সমস্যা হলে, কোনো তর্কে বিতর্কে গেলে তখন বউয়ের উপর নির্যাতন চলত, কারণ মেয়েরা তখন নিরীহ ছিল। বিশেষ করে অভাবের সংসারগুলোতেই এরকম হতো। এইসব মারধরের প্রচলন আমরা দেখি নাই, মায়ের কাছে, শাশুড়ি মায়ের কাছে এবং বিভিন্ন মানুষের কাছে এইসব কথাগুলি শুনেছি। এখন অধিকাংশ মেয়েরাই শিক্ষিত এবং স্বাবলম্বী, তাই ওইসব আর এখন খাটে না। এই কয়টা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বাকিগুলো রান্নার পরে কাটবো। এদিকে গ্যাসের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, ওয়াটার হিটারে জল গরম করে ভাত বসিয়েছি, সাথে সাথে বলক এসে গেছে, তখন চুলাটা কমিয়ে ঢাকা দিয়ে রাখলাম। ভাত হয়ে যাচ্ছে, এখানে মাছটা রান্না করে নিচ্ছি। শুধু এক তরকারি রান্না করব। পাথরও যাওয়ার সময় হয়ে গেছে, তাই দুই চুলায় তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ট্যাংরা মাছগুলো হলুদ লবণ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নেব। ঝিঙে, আলু, পেঁয়াজ সব কেটে নিয়েছি। মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, চুলাটা কমিয়ে দিলাম। এখন উঠিয়ে নেব। একসাথে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এই তেলেই একটু গোটা জিরা ফোড়নে দিলাম। চুলাটা আবার বাড়িয়ে দিয়েছি। ফোড়নটা রেডি হলে প্রথমে আলুগুলো দিয়ে দেব। অল্প কিছুক্ষণ আলুগুলো ভেজে নিয়ে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। ঢেকে ঢেকে নেড়ে চেড়ে আলু আর পেঁয়াজ খুব সুন্দর মতো ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যে কোনো রান্না একটু মনোযোগ দিয়ে সময় নিয়ে করলে ওই একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। পেঁয়াজগুলো লালচে হয়ে ভাজা হয়ে গেছে, আলুগুলিও খুব সুন্দর মতো ভাজা হয়েছে। এখন কেটে রাখা ঝিঙ্গে দিয়ে দিলাম, সাথে 2-3টা কাঁচামরিচও ফালি করা দিয়েছি। দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গুঁড়ো মরিচ। আমাদের হলুদ মরিচের রং খুবই সুন্দর। অল্প একটু দিলেই তরকারির রং অনেক সুন্দর হয়। ফোটানো গরম জল দিয়ে দেব পরিমাণ মতো। যেহেতু এক তরকারি, তাই একটু ঝোল রাখবো। ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করব। একেবারে অল্প তাপে 3-4 মিনিট রান্না করেছিলাম, এরই মধ্যে খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। 500 তাপমাত্রায় রান্না করেছি।
ঝোল এরকমই থাক, আর কমাবো না। পার্থর জন্য একটু তরকারি উঠিয়ে নেই। ও স্নান করতে গেছে, এদিকে আমার রান্নাটাও ঠিক সময় মতো হয়ে গেছে। যাওয়ার সময় অল্প একটু ভাত খায়, বেশি খায়ও না। তরকারির রংটা দেখুন কত সুন্দর। সুপারির খোল দিয়ে এভাবে কড়াই থেকে সব টেনে নিলে কিছুই থাকে না। দেখতে যে কি ভালো লাগছে, খেতে কেমন লাগবে ভগবানই জানেন। তবে ট্যাংরা মাছের সাথে বেগুনটাই বেশি মানায়। এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেল। তাড়াহুড়ো করে রান্না করেছিলাম, কিন্তু পার্থ ভাত খায় নাই। ও বলছে, মা আমার খেতে ইচ্ছাই করছে না। গতকাল রাতে ছাতু আর কাঁঠাল খেয়েছিল, তার জন্য ও বলছে, মা আমার পেটে কোনো ক্ষুধাই নেই, আমি খাবো না কিছুই। শুধু এক গ্লাস জল খেয়ে ও বের হয়ে গেল। তারপরে আমি ট্যাংরা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। রান্নাঘরের থালা বাসন যা আছে সব ধুয়ে মুছে পরিষ্কার করে, ঘরটাও ঝেড়ে মুছে পরিষ্কার করে স্নান করেছি, পূজার্নিক সেরে নিয়েছি। আপনারা আমার আপনের চেয়েও আপনজন। আপনাদের সাথে একটা কথা শেয়ার করা হয় নাই, আজই শেয়ার করব। এই দেখুন, এখানে আমাদের স্টিলের আলমারিটা ছিল, আলমারিটা জং ধরে গেছে, নিচের একটা পার্ট, তো আবার উপরের রঙও উঠে গেছে কিছু কিছু জায়গায়। তখন এই আলমারিটা একটু সারাতে হবে, তার জন্য এটা দোকানে দিয়েছি। আলমারির কাপড় চোপড়গুলো ব্যাগে পুটলিতে এভাবে করে বেঁধে বেঁধে ওই জায়গায় রেখে দিয়েছি। যে কথাটা আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম, সেটা হলো আমরা এই বাসাটা ছেড়ে দিয়েছি। চলতি মাসের শেষের দিকে নতুন বাসায় যাব। এই বাসাতে কোনো সমস্যা ছিল না, আমাদের বাড়িওয়ালারাও অনেক ভালো, আর এলাকাটাও আমার কাছে অনেক ভালো লাগে। বাসাটাও খুব সুন্দর ছিল, অনেক আরামে ছিলাম গত 6 বছর যাবৎ। তো এখন ছেড়ে দিতে হচ্ছে, কারণ পার্থ রাতে বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে যায়। তার জন্যই আরও ওদিকে বাসাটা নিচ্ছি, যেন ও বাসায় ফিরতে কোনো সমস্যা না হয়। অনেক সময় দেখা গেছে ও বাস থেকে নেমে রিক্সার জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে রাত 12টার সময় বা 1টার সময়। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ভাগ্যক্রমে যদি একটা রিক্সা পায়, যত টাকাই হোক, তখন বাধ্য হয়ে ওটাতেই আসতে হয়। এইসব গন্ডগোলগুলো হচ্ছে শুধু জ্যামের কারণে, না হয় দূরত্ব কোনো ব্যাপারই না। 30 মিনিটের বা 35 মিনিটের রাস্তায় কোনো কোনো সময় 3 ঘন্টা 4 ঘন্টাও লেগে যায়। একদিন রাত 12টার সময় ও বাস থেকে নামলো, তখন মুষলধারে বৃষ্টি এবং আকাশে প্রচুর গর্জন হচ্ছে। আমি তো ফোন করে খবর নিয়েছিলাম। ও বলছে, মা বাস থেকে নেমে দাঁড়িয়ে আছি, আমার কাছে তো ছাতা নাই, আর রাস্তাঘাটে একটা রিক্সাও নাই, মানুষও নাই, আমি কিভাবে যাব। তখন ওর বাবা বলল যে, আমি ছাতা নিয়ে আসছি, তুই ওখানে দাঁড়া। সে তখন বলল, আপনি কিভাবে আসবেন, এত রাতে হেঁটে এই মুষলধারে বৃষ্টির ভিতরে আপনি ঘর থেকেও বের হবেন না, আমি একটা ব্যবস্থা করছি। তখন ওর এক বন্ধুর কাছে ফোন দিল, সে আমাদের এদিকেই থাকে। ও বলছে, দাঁড়া তুই ওখানে, আমি ছাতা নিয়ে আসছি। ওর কাছে আবার একটা ছাতা। তখন ও আমাকে ফোন দিল, আন্টি আপনি একটা ছাতা নিয়ে বের হন, আমি আসছি, পার্থকে নিয়ে আসব। তখন আমি আরেকটা ছাতা নিয়ে বের হলাম। তো ওই ছেলেটা আমার থেকে ওই ছাতাটা নিল। এরপরে ও হেঁটে গিয়ে পার্থকে নিয়ে আসলো। তখন রাত 1:30 বাজে। এই পরিস্থিতি দেখে সেই দিনে আমার মন খুবই খারাপ হয়ে গেছে। তখন থেকেই আমি ভেবেছি, না এই বাসায় থাকা যাবে না, আমরা অন্য একটা বাসা নেব, যেখানে গেলে আমার পার্থ বাস থেকে নেমে যেন হেঁটে বাসায় যেতে পারে। সেরকমই একটা বাসা নিয়েছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন, ওখানে গিয়ে যেন আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারি, আর এই বাসার মালপত্রগুলো যেন নিরাপদে নির্বিঘ্নে ওই বাসায় নিতে পারি।
প্রায় 1 ঘন্টা যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎও নাই, পুরো ঘর অন্ধকার। আমার কাছে ভয়ও লাগছে। মাঝে একবার আমাদের পাশের বাসার ভাবি এসছিলেন। উনি বলছেন, বৌদি একা একা কি করেন, দাদা তো বাসায় নেই। তখন আমি বললাম, বসুন ভাবি, গল্প করি একটু। ওনার সাথে বসে কিছুক্ষণ গল্প করলাম, কিভাবে এতগুলি মালপত্র আনা নেওয়া করব। অনেকক্ষণ পর্যন্ত ওনার সাথে বসে বসে গল্প করেছি। এরপরে উনি চলে গেলেন। তারপরেই আসলো মুষলধারে বৃষ্টি। এখন বৃষ্টি কিছুটা কমেছে, কিন্তু বিদ্যুৎ এখনো আসে নাই। বিদ্যুৎ খুব জ্বালাতন করছে। সারা দিনে 2 ঘন্টাও বিদ্যুৎ থাকে না। গতকাল রাত 8টার সময় ভাত খেয়েছিলাম। এখন ক্ষুধাও লেগেছে, ভাত খেতে হবে। এইমাত্র বিদ্যুৎ আসলো। আজ আমি একেবারে একা, ঘরে কেউ নাই। আমার পাঠাও চলে গেছে সেই 11টার দিকে। এখন দিনের 4টা বাজে। এইমাত্র বিদ্যুৎ আসলো। এতক্ষণ ঘর অন্ধকার ছিল, তাই ভাতও খেতে পারিনি। এক তরকারি রান্না করছি শুধু। পরশু দিনের একটু পটল ভর্তা, পটল আর কাঁচামরিচ ভর্তা করছিলাম, সর্ষে মাছ দিয়ে, ওটা আছে, এটা নিলাম। আর পার্থর জন্য সকালবেলায় তরকারি বেড়েছিলাম, ভাবছিলাম ও ভাত খাবে। পরে পার্থ বলছে, মা আমার ভাত খেতে একটু ইচ্ছা করছে না। আমি বলছি, তাহলে অন্য কিছু খা। ইয়া আছে ঘরে, ছাতু আছে, কাঁঠাল আছে, খা। বলছে না, খাবো না, রাতে এসে খাবো। সবসময় উনি এখানে বসেন আমার কাছে। আজকে সারাটা দিন কি খারাপ লাগছে। আবারও মুষলধারে বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে এবারও গত 2 বছর আগের মতো বন্যা হতে পারে। ভাত যা রান্না করছি, আগামীকাল ভাত রান্না করা লাগবে না। ওই সারাদিন পান্তা ভাতে খাইতে হবে। একটা বিশেষ কাজে বাড়িতে গেছেন, 3-4 দিন থাকবে। কাজটা শেষ হলে চলে আসবে। এদিকে রুমা আসবে ঢাকায়, ওর পরীক্ষা আছে। ভর্তাটা যে কি চমৎকার লাগে। একেবারে অন্ধকার। মুষলধারে বৃষ্টি হচ্ছে, একটু কমছে এখন। এতক্ষণ খুব বৃষ্টি হয়েছিল। ছেলেটার জন্য বাড়লাম তরকারিটা, খাবে না। অসুবিধা নাই, খাওয়াটাকে এখন আমি বড় কিছু মনে করি না, না খেলে ভালো। কোনোরকম একবেলা খেতে পারলেই যথেষ্ট। ওহ, মাছের তরকারিটা দারুণ হয়েছে।
ট্যাংরা মাছের তরকারিটা খুবই চমৎকার হয়েছে। উনি বাসায় থাকলে বলতেন, এরকম একটা তরকারি হলেই ভাত খাওয়া হয়ে যায়, বেশি তরকারি লাগে না। গতকাল সারাটা দিন কি পরিশ্রম যে করছি এই ছাতু তৈরি করা নিয়ে, রাতে আমার শরীরের ব্যথায় ঘুমই হয়নি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের সম্পূর্ণ পর্বটিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পার্থর জন্য একটু তরকারি উঠিয়েছিলাম, ওটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেছে, শুধু একটু ঝোল নিয়েছি। আগামীকাল ভাত তরকারি কিছুই রান্না করা লাগবে না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।